আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা আবেদন করতে যাচ্ছেন, নিশ্চয়ই জানেন যে আগামী ২রা জুন অর্থাৎ আজকে হচ্ছে ১লা জুন ২০২৬, আগামীকাল সকাল ১০টা থেকে আবেদন শুরু হচ্ছে এবং ২৩শে জুন বিকাল ৫টা পর্যন্ত আবেদন চলবে। আপনারা সবাই আবেদন করবেন। আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে। যেমন ধরেন আপনারা অনেকে বলেছেন যে স্যার যারা আবেদন আগে করেছি, মানে আমরা যারা আবেদন আগে করেছি ২০২৪ সালে তারা কি আবার করব কিনা? তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। আবার অনেকেই আমাকে বলেছেন যে স্যার আপনার ভিডিওতে দেখলাম যে কয়েকটা জেলার নাম বললেন, ওই জেলাগুলো বাদে আবেদন করতে বলা হয়েছিল। দেখুন আমার ভিডিওটা ছিল হচ্ছে আপনার ৩ মাস আগের। বুঝছেন? তখন তো এই সার্কুলারটা আসে নাই। তখন ওই আগের সার্কুলারে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য আমি মানে সাজেশন নিয়ে এসেছিলাম এবং তখন বলেছিলাম যে ওই জেলাগুলো বাদ যাচ্ছে। কিন্তু এখন যে রিসার্কুলার যেটা হলো অর্থাৎ যেটা সংশোধিত যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা আছে যে সবাই আবেদন করতে পারবে। মানে যেহেতু কোনো নির্দিষ্ট করে কোনো জেলার নাম উল্লেখ নাই যে এনারা আবেদন করতে পারবে না বা এই জেলার লোকেরা আবেদন করতে পারবে না। তার মানে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে। শুধু আগে যারা করেন নাই তারা আবেদন করতে পারবেন সকল জেলা। বুঝতে পেরেছেন? এখন আজকে যে উদ্দেশ্যে আসা, বেশ কয়েকটা মানে বিষয় আলোচনা করতে আসছে। আপনাদের এই পরীক্ষাটা নিয়ে আপনাদের অনেক ধরনের চিন্তাভাবনা, তাই আমিও আপনাদের মতন করে কিছু চিন্তাভাবনা যেটা আপনাদের উপকার হবে, তাই নিয়ে এসেছি। আপনারা একটু দয়া করে শক্ত হয়ে যেখানে আছেন সেখানে একটু বসুন। যাতে করে এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন। কারণ দেখলে আপনাদের প্রিলি প্লাস ভাইবা দুটারই উপকার হবে। বুঝতে পেরেছেন? একটু ভালো করে দেখুন, আমার অনুরোধ থাকবে। প্রথম কথা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। দেখুন এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা হয় হচ্ছে এমসিকিউ এবং ভাইবা পদ্ধতিতে। বুঝতে পেরেছেন? তার মানে কোনো রিটেন পরীক্ষা নাই এখানে। আর মোট পরীক্ষা হয় হচ্ছে ৭০ মার্কের এবং ১ ঘন্টাতে। এখন নেগেটিভ মার্কিং এবার থাকবে কি থাকবে না সেটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। যদি দেখেন যে প্রশ্নপত্রে লেখা আছে যে এই কয়টা ভুল গেলে এই কয় মার্ক কাটা, তো বুঝবেন যে নেগেটিভ মার্কিং আছে। আর যদি দেখেন যে কোনো কিছু উল্লেখ নাই তাহলে বুঝবেন কোনো নেগেটিভ মার্কিং নাই। বুঝছেন? তো সেটা ভালো করে দেখে বুঝে তারপরে আপনারা বৃত্ত পূরণ করবেন। এখানে মানে বাংলাতে থাকবে হচ্ছে ২০ মার্ক, ইংরেজিতে ২০, অঙ্কে হচ্ছে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১৫। এই সাধারণ জ্ঞানে ১৫টা কিন্তু বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক ২ টা মিলে। প্লাস অন্যান্য যে বিজ্ঞান যদি কিছু থাকে, বিজ্ঞান সাধারণত থাকে না। যদি দেয় আরকি ২ ১ টা এই আরকি। এবার আসেন হচ্ছে এটা গেল। এবার হচ্ছে প্রশ্ন কেমন হয়? এটা আপনাদের সবচেয়ে মানে কমন একটা প্রশ্ন যে স্যার এই পরীক্ষার প্রশ্ন কেমন হয়? আমি সহজে আপনাদেরকে বুঝায় দিচ্ছি। প্রশ্ন ১০% রিপিট হয়। অর্থাৎ আগে পরে সমাজসেবা অধিদপ্তরের প্লাস ইউনিয়ন সমাজকর্মী পদের বা ধরেন ইউনিয়ন সমাজকর্মী বাদ দিয়ে যে সমাজকর্মী পৌর যে একটা পদ আছে এই পদের বা মানে সমাজসেবা অধিদপ্তরের বাকি যে পদগুলো আছে যেগুলো আপনার ১৪ থেকে ২০ গ্রেড পর্যন্ত, এদের ভিতরে যে পরীক্ষাগুলো হয়েছে আগে পরে তা থেকে ১০% প্রশ্ন রিপিট আসবে। 100% সিওর থাকেন 10% প্রশ্ন আসবেই আসবে। বাকি যে আর থাকে হচ্ছে ৯০%, তার মধ্যে ৭০% আসবে হচ্ছে আপনার প্রাইমারি সমাজকতা আমি বলেছি অলরেডি। প্রাইমারি, খাদ্য এবং নিবন্ধন। অর্থাৎ এই যে ৩ টা বললাম, প্রাইমারি সহকারী শিক্ষক, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে, পরিদর্শক, উপপরিদর্শক, প্লাস আপনার নিবন্ধনের যে স্কুল পর্যায়ে ২, স্কুল পর্যায়ে ১ এবং কলেজ পর্যায়ে। এই যে প্রশ্ন প্যাটার্ন দেখেছেন, এই প্রশ্ন প্যাটার্ন অনুসারেই মূলত আপনার এই সমাজসেবা যে এই যে ইউনিয়ন সমাজকর্মী পদটা এতে প্রশ্ন আসে। এবং বিসিএস এর যে নরমাল ধাঁচের যে প্রশ্নগুলা, জটিল প্রশ্নগুলা না, নরমাল একেবারে ধরেন আপনার সরাসরি উত্তর। খুব বেশি ডিপ আলোচনা না, এই ধরনের প্রশ্ন আপনার আসবে। ৭০%, বাকি যে ৭০%। আর যে বাদ থাকে যে ২০%, সেই ২০% আসবে হচ্ছে সাধারণ জ্ঞান। আমি এতক্ষণ বলেছি হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিত সম্পর্কে। এখন যেটা বলছি এটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা আসবে হচ্ছে রিসেন্ট অংশ থেকে বেশি। অর্থাৎ আপনার রিসেন্ট যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে সারা বাংলাদেশ প্লাস আন্তর্জাতিকে, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এবং আর বাদ বাকি হচ্ছে আমি একটু পরে যেগুলো বলবো এগুলো হবে। ঠিক আছে? তো একটু খেয়াল করেন। এবার আসেন হচ্ছে পরবর্তী যে ধাপ আমাদের আলোচনার, তা হচ্ছে যেসব টপিক কমন আসে। এইটা আপনাদের খুব জানার খুব ইচ্ছা। স্বাভাবিক, এটা পরীক্ষা দিতে গেলে সবই আসতে পারে। যেহেতু এখন মানে গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা। তো সেক্ষেত্রে আপনার সবই আসতে পারে। যা আপনারা জানেন যারা পিলি পরীক্ষা দেন। কিন্তু তার মাঝখান থেকে কিছু টপিক আছে যা আগে পরে এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাতে অনেক বেশি এসেছে। আমি মূলত আপনার ২০১৬ সাল এবং ২০২২ সাল এই যে ২ টা বছর এই মানে এই সার্কুলারের আগে যে ২ টা পরীক্ষা হইছে আরকি। ৬ বছর পরে একটা পরীক্ষা হয়েছে। ২০১৬ সালে একটা হয়েছিল, ২০২২ সালে। ওটার আবার যদি ভুল না বলি ওটার আবেদন ছিল ২০১৮, কিন্তু পরীক্ষা হয়েছে ২০২২ এ এসে। এখন এই যে ২ টা সাল বা এই ২ টা টার্ম, এই ২ টা টার্মে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি এনালাইসিস করে আমার কাছে যা মনে হয়েছে যে এই জায়গাগুলো থেকে বেশি আসে আমি সেগুলোই আপনাদেরকে তুলে ধরি। মানে এখন ধরতে যাচ্ছি আরকি। যেমন বাংলাতে আসে হচ্ছে শব্দ। অর্থাৎ শব্দ এবং শব্দ গঠন আরকি। শব্দ আরকি বেসিক্যালি। এ থেকে ৫টার উপরে এসেছে। বুঝতে পেরেছেন? গত ২ টার্মে। সন্ধি, বাগধারা, বিরাম চিহ্ন এবং সংজ্ঞা। অর্থাৎ ব্যাকরণের যে সংজ্ঞাগুলো আছে।
বুঝতে পেরেছেন? এইগুলাই, এই যে কয়টা বললাম, অর্থাৎ শব্দ, সন্ধি, বাগধারা, বিরাম চিহ্ন এবং সংজ্ঞা, এই যে ৫টা বললাম, এই ৫টা থেকেই সবচেয়ে বেশি আসে গ্রামার অংশে এবং সাহিত্য অংশ আসে আপনাদের। এই ইউনিয়ন সমাজকর্মীতে কিন্তু সাহিত্য আসে। তো সাহিত্য অংশ থেকে যদি বলি, তাহলে মুসলিম সাহিত্যিক, যেহেতু বর্তমানে প্রেক্ষাপটে মুসলিম সাহিত্যিক গণের কাজ এবং ওই মুসলিম সাহিত্য কাল বা বিভিন্ন ধরনের যে সাহিত্য কর্মগুলো আছে, লেখক বাদে বাকি যেমন আছে, যেমন মরসিয়া সাহিত্য, বুঝতে পেরেছেন? এই যে বিষয়গুলো আছে, এগুলো একটু বেশি করে পড়ে যাবেন। এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, গেল হচ্ছে এটা। এবার আসেন হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে আসে হচ্ছে পাওয়ার্স অফ স্পিচ, সবচেয়ে বেশি আসে। এরপর আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে দিয়ে দেয় কোনটা প্রিপোজিশন ওখানে বসবে, আপনাকে ঠিকঠাক বসাতে হবে। তারপর হচ্ছে নাম্বার, এরপরে রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট এবং আরেকটা জিনিস, তা হচ্ছে স্পেলিং, অর্থাৎ স্পেলিং মিস্টেকস। এইগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? এবার আসেন হচ্ছে এবং লিটারেচার ইংলিশে, মানে ২ টার্মের মধ্যে মাত্র একটা আসছে। তো সেক্ষেত্রে আমি লিটারেচার বাদই দিয়ে দিচ্ছি। লিটারেচার আসার সম্ভাবনা খুবই কম। আর যদি একটা এসেও থাকে, যদি পারলেন তো পারলেন আলহামদুলিল্লাহ, না পারলে আপনার আলাদা কথা। আমি কিন্তু শুধু জরুরি টপিকগুলো বলতেছি, আপনারা কিন্তু সব টপিকই পড়বেন, বাট এগুলো একটু বেশি জোর দিয়ে, এগুলো কিন্তু 100% আসবে। যদি আমার কথা না খাটে আমাকে পরীক্ষার পরে বলেন, স্যার আপনি বলেছিলেন এটা খাটে নাই। বুঝতে পেরেছেন? কারণ এই সব গ্রেডের প্রশ্নগুলা কেমন হয়, যেহেতু এটি ইন্টার পাসের গ্রেড, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারতেছেন। তো এখানে আহামরি কোনো মানে প্রশ্ন হবে না। বুঝতে পেরেছেন? কমন টাইপের প্রশ্নই হবে। কিন্তু এই কমন হওয়ার কারণেই কিন্তু মানে প্রতিযোগিতা অনেক বেশি হবে। বুঝছেন? এটাই সমস্যা। তো সবাই যদি পারে তাহলে তো প্রতিযোগিতা অনেক টাফ হয়ে যায়। ওকে? এবার আসেন গণিত। গণিতে সুদ কষা, সংখ্যা, ভগ্নাংশ, জ্যামিতি, অর্থাৎ বিভিন্ন জ্যামিতি বিষয় এবং জ্যামিতিক যে সংজ্ঞাগুলো আছে এইগুলা, এবং এর পাশাপাশি হচ্ছে সরল সমীকরণ। এই যে কয়টা বললাম, এই কয়টা সবচেয়ে জরুরি। বুঝতে পেরেছেন? এরপর আসেন হচ্ছেন সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধের বিষয়ের উপরে আসবে এবং যেহেতু বর্তমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের বিষয়ে আসবে, অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে বিভিন্ন ফোর্স, জেড ফোর্স বা ওনার সম্পর্কে, বিশেষ করে এবার মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আমি কিন্তু অলরেডি এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটা তথ্য নিয়ে একটা পোল, না সরি, একটা কুইজ দিয়েছিলাম আমার চ্যানেলে, কুইজ দিয়েছিলাম, আপনারা চ্যানেলে পোস্ট অংশে গেলে দেখতে পাবেন। কুইজ অংশে বলেছিলাম যে তিনি যে হেলালি জুরাত, এই যে পদকটা, অর্থাৎ যেটা কিনা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার বা পদক, অর্থাৎ সামরিক দিক থেকে, এই পদকটা তিনি কবে পান। দেখলাম সেখানে প্রায় 400-র মতো করে ভোট পড়েছে। আফসোস যে 400 ভোটের মধ্যে সঠিক ভোট মানে 20%ও পড়ে নাই। আমি দিয়েছিলাম 1963, 64, 67 আর 65 এরকম দিয়েছি। সাল হবে 65 সাল। এটা কেউ দাগান না, সবাই দেখাচ্ছেন 67। দেখুন, ওই পদকটা তিনি পেয়েছিলেন হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল, বুঝতে পেরেছেন, ওই সময়, অর্থাৎ 1965 সালে পেয়েছেন। ওই সময় ওনার যে অবদানটা ছিল পাকিস্তানের পক্ষে, তার উপরে ভিত্তি করেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পদকটা পেয়েছিলেন। বুঝতে পেরেছেন? তিনি কিন্তু আরো অনেক পদক পেয়েছেন, হিরো অফ দি রিপাবলিক, এরকম অনেক অনেক পদক পেয়েছেন। এগুলো একটু পড়বেন। ঠিক আছে? এই বয়সে যদি আমি পড়ি, আমার বয়স 37.5 বছর, আপনারা একটু পড়তে পারেন না? আমার তো মেধা নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমার তো অফিস। একবার সরকারি চাকরিতে আসুন, তারপর দেখবেন মেধা কিভাবে নষ্ট হয়। ঠিক আছে? তা আমি যদি এখনো পড়ি, মানে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে কিনে নিজেকে আপডেটেড রাখার জন্য, ভালো রাখার জন্য, আপনাদের সামনে একটু হলেও ঠিকঠাক ভাবে অথেন্টিক থাকার জন্য, আপনারা পারবেন না কষ্ট করে পড়তে? যা হোক, এটা গেল জিয়াউর রহমান সম্পর্কে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, আমাদের বাংলাদেশের যে ইতিহাস, এখানে বাংলাদেশের ইতিহাস বলতে আমি বলতে চাচ্ছি উপমহাদেশের ইতিহাস প্লাস আপনার বাংলাদেশের পরবর্তী যে ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের, আমি পরবর্তী বলতে বুঝাচ্ছি হচ্ছে আপনার 1952 আগ অবধি যে ইতিহাস, সেইটা বলছি। অর্থাৎ আপনার সেই মুঘল শাসনের পর থেকে শুরু করে 1952 আগ অবধি যত ইতিহাস আছে এই ইতিহাস, প্লাস 1952 সালের ইতিহাস থেকে শুরু করে এই বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট এই পর্যন্ত, অর্থাৎ রিসেন্ট যে ইস্যুগুলো আছে এইগুলা। আর এর পাশাপাশি পড়বেন হচ্ছে সংবিধান, অর্থাৎ সংবিধানে আপনার আপনার সমাজসেবা রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা। আর শেষ যে বিষয়টা, তা হচ্ছে 2টা বিষয় আছে আর, বিভিন্ন দিবস, বিশেষ করে জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস যদি সমাজসেবা রিলেটেড কোনো কিছু থেকে থাকে, এবং বিভিন্ন সংগঠন, অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সম্পর্কে। ওকে, গেল। এইবার শেষে আমি এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই সমাজসেবা যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন, ধরেন আপনি ইউনিয়ন সমাজকর্মী না হোক, আপনি অন্য কোনো পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, ধরেন ইউনিয়ন সমাজকর্মী পদে আছে, সেক্ষেত্রে সমাজসেবার উপরে কিন্তু 2-1টা প্রশ্ন আসলেও আসতে পারে। আপনারা দেখবেন বিভিন্ন, বর্তমানে যেহেতু আপনার প্রশ্নগুলো অনেক আপডেটেড হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, অর্থাৎ অধিদপ্তর, যে অধিদপ্তরগুলোতে মানুষ পরীক্ষা দিতে যায় বা আপনারা যারা পরীক্ষা দিতে যান, সেখানে দেখবেন যে ওই অধিদপ্তরের উপরে 2-1টা প্রশ্ন থাকে।
এটা হচ্ছে প্রথম কথা। প্রিলি বা লিখিত তো থাকে, প্রিলিতেই থাকে। সেক্ষেত্রে আমি এখন যে আলোচনাটা করব এটা শুধুমাত্র প্রিলির জন্য না, আপনার ভাইবাতেও কাজে লাগবে। আমি কোনো উত্তর বলবো না, ইচ্ছা করেই বলবো না। আমি পারলে উত্তর বলতে পারতাম, কিন্তু আমি বলবো না। আমি চাই আপনারা খাটেন, একটু নিজে খেটে খান। সব তো আমি একেবারে গুছিয়ে দিই আপনাদেরকে, মানে মানে হাতের মুঠোয় করে এনে দিই আর আপনারা শুধু গিলতে থাকেন। এবার আর সেই কাজটা করবো না। আমি এবার চাই, আমি প্রশ্নগুলো 10টা প্রশ্ন আছে, আমি এই 10টা প্রশ্ন বলবো আপনাদের, আপনারা উত্তর খুঁজে বের করবেন, খুঁজে বের করে কেটে কেটে পড়বেন। তাহলে আপনাদের ব্রেন খুলে যাবে, বুঝছেন? তাহলে এই ভিডিও দেখার আসলে কার্যকারিতা আসবে। সব যদি গুলিয়ে খাইয়ে দিই তাহলে আসলে পরীক্ষা তাহলে আমিই দিই, আপনাদের দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? এখন খেয়াল করেন, প্রথম প্রশ্নই হচ্ছে, ভালো করে খেয়াল করেন। আমি আবারও বলছি, এগুলা কিন্তু পরীক্ষায় ভাইভায় হোক বা পরীক্ষাতে হোক প্রিলিতে আসবে। নাম্বার 1 হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের, এই যে অধিদপ্তরটা, সমাজসেবা অধিদপ্তরটা কোন মন্ত্রণালয়ের অধীনে? ঠিক আছে? এবং ওই মন্ত্রণালয়ের পূর্ব নাম কি ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন বলে দিলাম। প্লাস এই সমাজসেবা অধিদপ্তরের মানে যে কার্যালয়টা, প্রধান কার্যালয়, সেটা কোথায়? ওকে, আচ্ছা, এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়? এই হচ্ছে প্রথম প্রশ্ন। একটার মধ্যে 4টা প্রশ্ন, অর্থাৎ সমাজসেবার উপরে। 2 নম্বর হচ্ছে ডিএসএস এর পূর্ণরূপ কি? বুঝতে পেরেছেন? ডিএসএস অর্থাৎ যেটাকে সমাজসেবা, যে ইংলিশটা, এটার পূর্ণরূপ কি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভাতা, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এর যে বর্তমান মাসিক যে হারটা, সে হারটা কত? অর্থাৎ কত পার্সেন্ট বা কত টাকা দেওয়া হয়? 4 নম্বর যেটা, তা হচ্ছে আরএসএস, ভিজিএফ এবং ভিজিডি, এগুলার পূর্ণরূপ কি? ঠিক আছে? 5 নম্বর হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কবে চালু হয়? অর্থাৎ বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তির যে সুরক্ষা আইন বা বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তির যে অধিকার, এই অধিকার আইন কবে প্রথম মানে চালু হয়? 6 নম্বর প্রশ্নটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম কি? আমি অলরেডি এটা এটা এই প্রশ্নটাই আমি ওই প্রথম প্রশ্নের সাথে করেছিলাম। যাই হোক, আরেকটা প্রশ্ন এখানে আসলো আর কি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম কি? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় সমাজসেবা দিবসটা কবে? এইটা কিন্তু দাগ দিয়ে রাখেন বা এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন, এটা কিন্তু আসতেই পারে। এতক্ষণ যা বললাম যেমন তেমন, এটা কিন্তু আসতেই পারে। 8 নম্বর হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন কবে হয়? 9 নম্বর হচ্ছে জাতীয় সমাজ কল্যাণ যে নীতিটা আছে, এইটা কত সালে প্রণীত হয়? চালু না, প্রণীত হয়। ঠিক আছে? এবং 10 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই এতক্ষণ যে আলোচনা করেছি, ওই যে একটা আলোচনা করলাম জাতীয় সমাজসেবা দিবস, ওইটা একটা, আর এখন যেটা বলবো 10 নম্বরে এইটা, সেটা হচ্ছে সংবিধানে, আমাদের দেশের সংবিধান অর্থাৎ বাংলাদেশের সংবিধানে, নট বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের সংবিধানে সমাজসেবা ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? ঠিক আছে? একটু ভালো করে দেখে, যদি ভুল না বলি 15 একটা উত্তর বলে দিলাম, বাকিগুলো আর বললাম না। যদি ভুল না বলি 15 কত বলা আছে হয়তোবা। তো এইটা একটু দেখবেন, যদি আমার ভুল হয় তো আমাকে মাফ করে দিবেন। তবে মনে হচ্ছে 15 ক, এটা একটু ভালো করে দেখে নিবেন। এগুলা কিন্তু প্রিলি এবং ভাইভাতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে বা প্রিলিতে আসতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। হয়তো একটু বৃহৎ হয়েছে, বাট আমার মনে হয় যে আপনাদের এই একটা আলোচনা যদি আপনারা দেখতে পারেন, তাহলে একটা পরীক্ষার জন্য কিভাবে গুছিয়ে পড়তে হয়, কি কি পড়তে হবে আর কি কি বাদ দিতে হবে, কিভাবে কোথায় কোথায় বেশি বেশি ফোকাস করতে হবে, এইটা আমার মনে হয় এই ভিডিও যদি আপনি দেখে যান বা আমার আলোচনাগুলো যদি দেখেন, তাহলে আপনাদের ওই পরীক্ষা, ওই চাকরি পরীক্ষা আপনাদের খারাপ হওয়ার কথা না। বুঝছেন? আমি যখন আপনাদের সামনে এসে উপস্থিত হই মহান আল্লাহর ইচ্ছায়, আমি অনেক বেশি মানে নিজেকে অ্যানালাইসিস করে বা আমার যত দক্ষতা আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনাদের সামনে আসি। আমার মনে হয় যে আমি যা বলি তা পরীক্ষাতে আসে। কারণ আমার বাস্তবতা আমি দেখি যে এখন কি হচ্ছে, প্লাস আমি আগে পরেরটাও হিসাব করি। তো এই ২ টা হিসাব মিলিয়ে যখন দেখি যে একটা কিছু দাঁড় করাই, অর্থাৎ প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড ইন দ্য মিডল পয়েন্ট আমি আছি। তো এই প্রিভিয়াস আর প্রেজেন্টের মিডল পয়েন্টের থেকে যখন আমি কাজগুলা করি, তখন কাজটা আশা করি আপনাদের উপকারী আসে। তো আজকে এ পর্যন্ত থামলাম। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আপনাদের জন্য শুভকামনা রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন। আগেও বলেছি, আবারও বলি, আমার জ্ঞানে যদি থেকে থাকে সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। যদি নাও থাকে আমি বলে দিব, এটা আমার জানা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।